দেশে ফিরলেই কারাগারে যেতে হবে দণ্ডিত তারেক রহমানকে, জানালেন অ্যাটর্নি জেনারেল। জুনের মধ্যে হাইকোর্টে আপিল নিষ্পত্তির আশা। স্থানীয় সরকারে এক দশকের সবচেয়ে কম ভোট, নির্বাচন ব্যবস্থায় আস্থাহীনতার ফল। রাজনীতির জন্য অশনি সংকেত দেখছেন বিশ্লেষকরা। অপরিকল্পিত নগরায়ন ও নির্বিচারে গাছ কাটায় হারিয়ে যাচ্ছে সবুজ, চরম ঝুঁকিতে নগরবাসী। নীতিমালা প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। জাতির পিতার নামে নির্মিত মুজিব কিল্লা প্রকল্পেও দুর্নীতির অভিযোগ, কাজ বেশি দেখিয়ে মোটা অর্থ লোপাট, সুষ্ঠু তদন্তের তাগিদ টিআইবির। এবং আবারও অস্থির নিত্যপণ্যের বাজার, লাফিয়ে বাড়ছে মাছ, মাংস, সবজির দাম। টানা দাবদাহের প্রভাব বলছেন বিক্রেতারা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করে তাকে কারাগারে ঢুকতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের অভিযোগ প্রমাণিত। হাওয়া ভবন থেকে তার নির্দেশে এই ঘটনার সূত্রপাত হয়, যা সাক্ষীদের জবানবন্দিতে এসেছে। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন 24 জন, আহত হন আরও অন্তত 300 জন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2018 সালের 10 অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ডের রায় দেয় বিচারিক আদালত। উচ্চ আদালতে চলছে এই মামলার আপিল শুনানি। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন আইনজীবীরা। জুন মাসে এই মামলার হাইকোর্টের বিচার শেষ হবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন জানান, যুক্তিতর্ক উপস্থাপনের জন্য প্রস্তুত রাষ্ট্রপক্ষ। আমাদের খুব বেশি হলো 10 দিন লাগবে, আমরা এত সময় নিব না। আমরা লিখিত জমা দিব যেন আদালতের পক্ষে এবং অপর পক্ষ যারা থাকেন তারা যেন সহজেই আমরা কি বলতে চাই এটা বুঝতে পারেন, এবং তাদের যদি রিপ্লাই থাকে তো রিপ্লাই দিবেন। এই জন্য আমরা লিখিত সাবমিশনসটা জমা দিব এবং মুখে বলার সাথে সাথে আমরা লিখিতটা জমা দিব, যার কারণে আমাদের সময়টা অত বেশি লাগবে না। অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মামলার অন্যতম আসামি, যার বিরুদ্ধে সব অপরাধ প্রমাণিত। তবে পলাতক আসামি হয় আপিলে তার বিষয়টি বিবেচিত হবে না। দেশে ফিরলেই প্রথমে তাকে কারাগারে যেতে হবে, এরপর মুখোমুখি হতে হবে বিচারের। যদি কোনোদিন আসেন, সে তো আপনি আসতে পারবে না, তাকে আসতে হলে তো প্রথম সারেন্ডার করতে হবে, তাকে জেলে ঢুকতে হবে, এমনি তো হবে না। অতএব সে আগে জেলে ঢুকলে তারপর যদি সে আসে তখন দেখা যাবে, কিন্তু এর আগে তার কোনো সুযোগই নেই। এবং এই মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগ এটা প্রমাণিত, কারণ তার ওইখানে হাওয়াবনে এগুলো সব হয়েছে, কনস্পিরেসিগুলো হয়েছে, সব ষড়যন্ত্র হাওয়াবনে হয়েছে। ওইখান থেকে উনি আদেশ দিয়েছেন, সেইখান থেকে তারেক রহমান বলছে যে এইটা করেন ওইটা করেন, কার মাধ্যমে কি মানে কারে কারে ইনস্ট্রাকশন দিচ্ছে এগুলো বলছে। তারও ফাঁসি হওয়া হচ্ছিল অন্যদের মতো। হাইকোর্টের রায়ের পর এই মামলার শুনানি হবে আপিল বিভাগে। এরই মধ্যে শেষ হয়ে গেছে 20 বছর। এই মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আরও দীর্ঘ সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে লন্ডনে থাকা তারেক রহমান সহ 18 জন পলাতক এবং 11 জন রয়েছে কারাগারে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে ভোট পড়েছে গড়ে 36.10%, যা গেল এক দশকে স্থানীয় সরকারের এই নির্বাচনে ভোটের হারের দিক থেকে সবচেয়ে কম। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থায় মানুষের অনাস্থার বহিঃপ্রকাশ ঘটেছে। এর থেকে বেরিয়ে আসতে হলে রাজনীতিবিদদেরকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মত তাদের। কাজী শাহেদের প্রতিবেদন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট শেষ হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে 25% কম ভোট পড়েছে 13 উপজেলায়, 60% উপরে ভোট পড়েছে 8 উপজেলায়। ব্যালটে ভোটের হার যেখানে 37.22%, সেখানে ইভিএম এ ভোট পড়েছে 31.31%। 2019 সালের পঞ্চম উপজেলা নির্বাচনে গড়ে 41% বেশি ভোট পড়েছিল। 2014 সালে চতুর্থ উপজেলা ভোটে 61% এবং তৃতীয় উপজেলা ভোটে 2009 সালে 67.69% ভোট পড়ে। এই হিসেবে গত এক দশকের মধ্যে স্থানীয় সরকারের এই নির্বাচনে ভোটের হার এবারই সবচেয়ে কম। 2009-এর যে উপজেলা পরিষদের যে নির্বাচনটি হয়েছিল সেটি কিন্তু সবচেয়ে অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন ছিল। সেটি কিন্তু এখন ডে বাই ডে যদি 14-19 বা এই বর্তমানে 24-এ দেখে, সেটা কিন্তু সরকারের হিসাব অনুযায়ী কিন্তু এটা 40-এ গিয়ে দাঁড়াচ্ছে। যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম
তারপরে সেকেন্ড রাউন্ড ইত্যকার ব্যবস্থা করা যায়, ন্যূনতম একটা থ্রেশহোল্ড স্ট্যাবলিশ করা যায় যে ধরুন শতকরা 50% ভোট ন্যূনতম পেতে হবে, তা না হলে সেকেন্ড রাউন্ড হবে। এরকমের নতুনতর পদ্ধতি আবিষ্কার না করলে বা প্রবর্তন না করলে আমাদের এখানটায় এই আগ্রহের ভাটা পড়বে, এটাই স্বাভাবিক। 139 উপজেলার মধ্যে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে 15 উপজেলায়। তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি 63 উপজেলায়। রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন, অংশগ্রহণমূলক নির্বাচন না হয় আগ্রহ হারিয়েছেন ভোটাররা। একটা বিরোধী দল তারা নির্বাচনে অফিসিয়ালি বয়কট করছে, সেটার জন্য মানুষের মধ্যে এক ধরনের দ্বিধা বলেন, তাদের একটা সমর্থক গোষ্ঠী তারা ভোট কেন্দ্রে যাচ্ছে না। এত বিশাল বড় একটা ভোট যোগ্য হচ্ছে এই জন্য যে ব্যাপক ক্যাম্পেইন, ভোটারদের টানার জন্য, উপস্থিতির জন্য কোনো বিশেষ পদক্ষেপ এটা লক্ষণীয় নাই। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন বিমুখতা তৈরি হয়েছে। ব্যাখ্যা করলেন তার কারণও। যারা নির্বাচন কমিশন সহ যারা নির্বাচন পরিচালনার সাথে জড়িত, আইন প্রক্রিয়া সংস্থা, প্রশাসন, স্থানীয় প্রভাবশালী মহল, তারা সকলেই নির্বাচন প্রক্রিয়াটাকে এমনভাবে জিম্মি করে রাখেন এবং এমন একটা অবস্থা তৈরি করেছেন, ভোটার মনে করেন আমার তো ভোটের কোনো মূল্য নেই। এর থেকে বেরিয়ে আসতে চাইলে রাজনীতিবিদদের এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করেন টিআইবি প্রধান। আমরা মনে করি যে আসলে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকেই আয়নার সামনে দাঁড়াতে হবে, তাদের নিজেদেরকে ভাবতে হবে কেন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে উপস্থিতি কম হওয়া, ভোটের প্রতি মানুষের নেতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ, এ ধারা থেকে বের হতে ভোটের পরিবেশ ফিরিয়ে আনার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। শহর থেকে হারিয়ে যাচ্ছে সবুজ, এতে চরম ঝুঁকিতে পড়ছে নগরবাসী। অপরিকল্পিত নগরায়ন এবং গাছ কাটার মহা উৎসবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। যতটুকু সবুজ আছে তাকে যত্ন নেয়ার এবং নীতিমালা প্রণয়ন করার তাগিদ করছেন বিশেষজ্ঞরা। সহকর্মী অঞ্জন বর্মন এবং কামরুজ্জামানের ক্যামেরায় সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এমন লিখন দেয়ালে দেয়ালে শোভা পেলেও রাজধানীর ঢাকার বাস্তবতা একেবারেই ভিন্ন। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে প্রিয় শহর ঢাকা। যান্ত্রিক জীবনের মায়াজালে পুরো শহরকেই গিলে খাচ্ছে কংক্রিটের দেয়াল। এক সময়ে সবুজে ঘেরা এই ঢাকা ক্রমশই হয়ে উঠছে ধূসর। একের পর এক কেটে ফেলা হচ্ছে গাছ, গড়ে উঠছে কেবলই দালান কোঠা। যেটুকু সবুজ অবশিষ্ট আছে তাও অযত্ন আর অবহেলায় মলিন হয়ে যাচ্ছে। বিশুদ্ধ বাতাস আর বুক ভরে নিঃশ্বাস নেওয়াটাই যে কঠিন হয়ে পড়ছে দিন দিন। সড়ক দ্বীপ বা সড়ক আইল্যান্ড, রোড আইল্যান্ড যেটা, এটা আসলে পর্যাপ্ত গাছও নেই এবং গাছ থাকলেও সেগুলো মুমূর্ষ অবস্থায় আছে। আগে অনেকগুলো গাছ ছিল, বড় বড় গাছ ছিল, তো ওটা এই এলিভেটর এক্সপ্রেসওয়ের জন্য অনেকটা ওই গাছ কেটে ফেলাতে সেখানে প্রায় মরুভূমির মতো অবস্থা হয়ে গেছে। যদি কেউ গাছ কাটে তাহলে সরকারের পারমিশন নেওয়া লাগে, কিন্তু বাংলাদেশে এরকম কোনো পরিকল্পনা বা এরকম করা হচ্ছে বলে আমার মনে হয় না। পরিবেশবিদরা বলছেন একটি দেশের ভৌগোলিক পরিবেশের জন্য বনভূমি থাকা প্রয়োজন অন্তত 25 ভাগ। বাংলাদেশে আছে মাত্র 16 ভাগ, তার মধ্যে আবার ঢাকায় মাত্র 7 ভাগ। 1989 সাল থেকে 2023 সাল পর্যন্ত 34 বছরে ঢাকায় সবুজ কমেছে প্রায় 56 থেকে 57 ভাগ। এবছরে টানা দাবদাহের পর ফের আলোচনায় আসে সবুজায়নের গুরুত্ব। ঢাকার সব সবুজ আর নীল সরে গিয়ে ঢাকা ধূসর হয়ে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ যদি বলে সেটা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। ফলে অবকাঠামো উন্নয়নের যে সুবিধাটা আমরা নিতে পারতাম, যে আত্মতুষ্টিটা আমরা নিতে পারতাম, সেটা আমরা নিতে পারছি না পরিবেশগত অবক্ষয়ের কারণে। নগর পরিকল্পনাবিদরা বলছেন শহর জুড়ে সবুজায়নের পরিকল্পনা অনেকটা কাগজে কলমে রয়ে গেছে, নেই কোনো নীতিমালাও। সরকারিভাবে সকলের অন্তর্ভুক্তিতার একটি নগর দর্শন প্রয়োজন, সবুজায়ন নীতিমালা প্রয়োজন, জবাবদিহিতাহীন, পরিকল্পনাহীন এবং একই সঙ্গে সমবেদনাহীন এই যাত্রা আমাদেরকে অবশ্যই আত্মঘাতী একটি পরিণতির দিকে নিয়ে যাবে। নগরায়নের সরকারি পরিকল্পনায় সবুজের সঠিক অন্তর্ভুক্তি না হলে ভবিষ্যতে আরো ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন এই নগর পরিকল্পনাবিদ। আধুনিক সভ্যতা উন্নয়ন মানব জীবনে অগ্রগতি এনেছে ঠিকই, কিন্তু অপরিকল্পিত নির্দয় উন্নয়নের প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে প্রাণ প্রকৃতি। ইট পাথরের এই নগরীতে বুক ভরে নিঃশ্বাসটুকু নেয়ার যেন কোনো সুযোগ নেই।
তাই তো স্বস্তিতে বেঁচে থাকার প্রচণ্ড তাগিদে বারবার মনে হয় দাও ফিরিয়ে সে অরণ্য লও এ নগর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। লুটপাট থেকে রক্ষা পায়নি জাতির পিতার নামে নির্মিত মুজিব কিল্লা প্রকল্প। 29টি কিল্লার কাজ বেশি দেখিয়ে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। 2400 কোটি টাকার এ প্রকল্পের অগ্রগতি মাত্র 28%। অতিরিক্ত রড, মাটি ভরাট দেখিয়ে নেওয়া হয়েছে টাকা। সময় ক্ষেপণ করে বাড়িয়ে নেওয়া হয়েছে প্রকল্প বরাদ্দ। অডিটে উঠে এসেছে এমন অনিয়মের নানা চিত্র। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছে টিআইবি। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় ফজলে আদিত্যের বিশেষ প্রতিবেদন। ঝড় জলোচ্ছ্বাস থেকে উপকূলবাসীকে রক্ষায় স্বাধীনতার পর মাটির উঁচু কিল্লা নির্মাণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে ঘূর্ণিঝড় প্রবণ 42টি জেলায় 450 কিল্লা আধুনিকায়ন করে পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী প্রকল্পে ব্যয় ধরা হয় 957 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও বাকি 72 ভাগ কাজ। ব্যয় বেড়েছে 2400 কোটি টাকা। সম্প্রতি প্রকল্পের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে অডিট বিভাগ, যেখানে উঠে আসে হরিলুটের নানা অনিয়মের চিত্র। অডিট রিপোর্টে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ ছাদ নির্মাণ, রডের পরিমাণ বেশি দেখানো, সোলার প্যানেলের কাজ না করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগ মিলেছে। অভিযোগের বিষয়ে জানতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে গিয়ে বাধার মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। দেশ টিভির ক্যামেরা দেখে এড়িয়ে যান প্রকল্পের দুর্নীতির মূল অভিযুক্ত সহকারী প্রকৌশলী মুবিনুর রহমান। তবে গোপন ক্যামেরায় দুর্নীতির অভিযোগ গায়ে না মেখে উল্টো অডিট অফিসারকে দোষারোপ করলেন মুবিন। অডিট যেটা করেছে 200% হলো ভুয়া, মিথ্যা এবং বানোয়াট। হ্যাঁ, বরিশাল বিভাগে যে কাজ হয়েছে কি হয় নাই, কি করতে না করছে, আমাদের কাজ অবশ্যই সত্য ওকে আছে, কিন্তু না হইলে কি আমার কোনো দায়ী আছে? কারণ আমার তো এখানে দায়িত্বপূর্ণ না। অডিট বিভাগের রিপোর্ট আমলে নিতে নারাজ খোদ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। অডিট আপত্তি মানেই কাউকে দোষী করা যাবে না। তিনি জবাবের প্রেক্ষিতে যদি এটা নিষ্পত্তি হয় তাহলে এটা হয়ে গেল, যদি নিষ্পত্তি না হয় তাহলে দায় দায়িত্ব নিরূপণের বিষয় আছে। যদি কেউ দায় দায়িত্ব কারো উপরে নির্ধারণ করা হয়, সরকারের সুনির্দিষ্ট বিধির আলোকে সেটা ব্যবস্থা নেওয়া হয়। মুজিব কিল্লা আধুনিকায়ন প্রকল্পে দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ টিআইবির। দুর্নীতিতে জড়িত আমলা ও কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি টিআইবির নির্বাহী পরিচালকের। যেহেতু মুজিব কিল্লা এর মধ্যে একটা মুক্তিযুদ্ধের পরবর্তী সময় একটা আবেগও আছে, এরকম একটা ইতিবাচক প্রকল্পকে কেন্দ্র করে এই যে বিশাল দীর্ঘসূত্রিতা, বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা হয়, কিন্তু এ ধরনের বিশাল দীর্ঘসূত্রিতা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। এটা খতিয়ে দেখতে হবে। এখন আমি মনে করি যে নিরপেক্ষ সরকারের নিয়ন্ত্রণের বাইরে বা এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে নিরপেক্ষ নিরীক্ষা করা দরকার এই বিষয়টিকে বিবেচনা করার জন্য যে আসলে কি ঘটছে সেখানে। 2025 সালের মধ্যে মুজিব কিল্লা নির্মাণ প্রকল্প শেষ হওয়ার কথা, তবে নির্ধারিত সময়ে আদৌ কাজ শেষ হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী মাছ, মাংস, ডিম ও সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 100 থেকে 200 টাকা বেড়েছে মশলা পণ্য। বিক্রেতারা বলছেন দাবদাহের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে মুরগির খামারের। অনেক ফার্মে মারা পড়েছে মুরগি, ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতের সবজিও। তাই পাইকারি দাম বেশি হওয়ায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। সপ্তাহের ব্যবধানে অস্থির মাংসের বাজার, ডিমের দামটাও ঊর্ধ্বমুখী। গরিবের আমিষ খ্যাত ব্রয়লার মুরগি কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকায়। দেশি 750 আর সোনালী বিক্রি হচ্ছে 420 টাকায়। ডিমের হালি ছাড়িয়েছে অর্ধশতক। গরুর মাংস 770 আর খাসি কেজিতে 1200 টাকা। রুই আর মৃগেল 330 থেকে 350 ঘরে। পাবদা 600, ইলিশ উঠলেও দাম চড়া। প্রতি আলিতে আপনার প্রায় 8 টাকা 9 টাকা করে বাড়তি, আর ডজনে তো বাড়ছে আপনি ডজনে বাড়ছে 20 টাকা। কিন্তু এখন বাজারে খুব এলোমেলো অবস্থা, মুরগিও একই অবস্থা। গরুর দাম যেহেতু বেড়েছে, মুরগির উপরে চাপ বাড়ছে, তাই ওনারা মুরগির দামও বাড়ায় দিচ্ছে। মাছ আছে প্রচুর, কিন্তু দাম অনেক বেশি। যেমন পাবদা মাছ কিনলাম আগে 400 টাকার যে পাবদা মাছ, সেটা এখন 600 টাকা দিয়ে কিনলাম। কম বেশি সব সবজির দামই ঊর্ধ্বমুখী। বেগুন ছুঁয়েছে শতক,
কচুরমুখী 150 ছুঁই ছুঁই, পটল করলা আছে 50-এর ঘরে, চিচিঙ্গা 40, লাউ মিলছে 70 থেকে 80 টাকায়। তাও টুকটাক কিছু কিনতে পারি, কিন্তু যারা একদমই মনে করেন রিক্সা চালাচ্ছে বা হচ্ছে আরও যাতে খারাপ অবস্থা, ইভেন আনএমপ্লয়মেন্ট যারা হচ্ছে এখনও চাকরি পায় নাই, তাদের জন্য আসলে খুবই টাফ। দ্রব্যমূল্যের দাম কোনোদিনই কমছে না, বরং প্রতিদিনই কোনো একটা হতে আজকে বাড়ছে, আর একটা ওরকমই আছে, আর পরের দিন আর একটা বাড়ছে। বিক্রেতাদের অজুহাত গরমে উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের, তাই এই মূল্য বৃদ্ধি। অনেকদিন যে খরা গেছে, খরার কারণে মানে আপনার সবজির আমদানি কম ছিল, কমের কারণে মানে আপনার সবজির দামটা একটু বৃদ্ধি পাইছে। সয়াবিন লিটারে 167 টাকা, 5 লিটারের বোতলজাত সয়াবিন মিলছে 780 থেকে 800 টাকায়, খোলা চিনি 135 টাকা। আরেক দফা বেড়েছে মশলার দাম, জিরা আর এলাচি কেজিতে বেড়েছে 100, আর লবঙ্গ কেজিতে বেড়েছে 200 টাকা। চিনি ছিল 120 টাকা করে, এখন 135 টাকা খোলাটা। সয়াবিন তেলের দাম তো কম স্যার, তারপরে দেখেন কমার পরেও এখন 780 টাকা। এগুলো কিনতে গেলে আমাদের মতো লোকের কাছে এটা খুব কষ্টনীয় ব্যাপার না। মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের মশলাটা খুব প্রয়োজন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এই মশলা দিয়ে আর মাংস ভালোভাবে খেতে পারবে না। কিছু অসাধু ব্যবসায়ী বা যারা সিন্ডিকেটের মাধ্যমে আছে, তাদের কিছু ঘাবড়িতে এবং তাদের কিছু মন গড়ার মতো কিছু কিছু কারণে মশলার দাম বৃদ্ধি পাচ্ছে। পবিত্র ঈদুল আজহার 1 মাস বাকি থাকতে নিত্যপণ্যের এমন মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। নড়াইলে ফিল্মি কায়দায় সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা, মোটরসাইকেল থামিয়ে মোস্তফাকে গুলি ছোড়ে প্রতিপক্ষ। উত্তরবঙ্গের সবচেয়ে বড় পাইকারি মোকাম মহাস্থান বাজার। বগুড়ার মহাস্থান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। ইশরাত, উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজির মোকাম কিন্তু আমাদের এই বগুড়ার মহাস্থান। এখানকার সবজি দিয়েই কিন্তু রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম সহ কয়েকটি বিভাগের অনেকগুলো জেলার মানুষের যে সবজির চাহিদা তা কিন্তু পূরণ হয়। এই হাটে কৃষকের যে ক্ষেত, সেই ক্ষেতের সরাসরি ফসল এই হাটে কিন্তু প্রান্তিক কৃষকরা নিয়ে আসে এবং এখান থেকে বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা কিন্তু তারা এখানে ভোর থেকে কেনাকাটা করে তারা তাদের নিজ নিজ জেলার যে সবজির মোকাম আছে সেখানে নিয়ে যায়। তবে গেল সপ্তাহের তুলনায় আজকে কিন্তু আমরা দেখেছি এই হাটের কিছু ভিন্ন চিত্র। এখানে কিন্তু বিক্রেতাদের প্রচুর ভিড় রয়েছে, কিন্তু সেই অনুপাতে সবজির কিন্তু আমদানি কম। আপনি জানেন যে গেল কয়েকদিন আগেও কিন্তু যে তীব্র দাবদাহ চললো, সেই দাবদাহের প্রভাব কিন্তু এখনো রয়েছে এই বাজারে। সম্প্রতি কিছু বৃষ্টি হলেও বৃষ্টিতে কৃষক সহ সাধারণ মানুষের মাঝে স্বস্তি আসলেও সেই তীব্র খরার যে প্রভাব তা কিন্তু এখনো কৃষকের জমি থেকে কাটেনি। এবং গেল বৃহস্পতিবার এখানে যে মেলাটি হয়, মহাস্থানের ঐতিহাসিক মেলা, সেই মেলাকে ঘিরেও কিন্তু সাধারণ ব্যবসায়ীরা যেটা জানাচ্ছেন, তারা কিন্তু সবজি ফসল থেকে কম তুলেছেন, যে কারণে কিন্তু মহাস্থান হাটে সবজির দাম কম এবং যে সবজিগুলো উঠেছে তার অধিকাংশই প্রতি কেজিতে দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। তবে পটল এবং তরই, বরবটি, করলা সব কিছুই কিন্তু আজকে ঊর্ধ্বমুখী। করলা 15 টাকা থেকে হয়েছে 20 টাকা, বরবটি 40 টাকার বরবটি আজকে বিক্রি হচ্ছে 65 টাকা, লাউ 15 থেকে হয়েছে 30 টাকা, পটল 30 থেকে 35 টাকা, তরই বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। যে কাঁচামরিচ গতকালকেও ছিল 80 টাকা কেজি, তা কিন্তু আজকে 5 থেকে 10 টাকা বেড়ে মান ভেদে বিক্রি হচ্ছে 85 থেকে 110 টাকা পর্যন্ত। আমরা একটু সরাসরি কথা বলবো এই হাটের একজন বিক্রেতার সাথে দাম দর নিয়ে, তারা কি বলছেন এবং কেন এই ঊর্ধ্বমুখী বাজার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মহাস্থান বাজার সব সবজি পাওয়া যায়, যেমন উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ হাট। আর এই জায়গাতে আপনি মনে করেন যে একটা লিকেরির দোকানের মাল বিক্রি মানে সাজাতে যা লাগে এই মহাস্থান হাটে তা পাওয়া যায়, অন্য অন্য হাটে পাওয়া যায় না। এই বৃদ্ধি মূল্য মনে করেন যে সবজিটা তীব্র খরার কারণে সবজিটা হয়নি, এই কারণে মনে করেন সব সবজির দামই বেশি। আপনি পটল মনে করেন যে 30 থেকে 35 টাকা, লাউ 15 থেকে 20 টাকা, আপনার আলু ছিল 40 থেকে 42 টাকা, আজকে 45 টাকা আলু বিক্রি হচ্ছে। আলু কাটিলাল আলু স্টিক। আর আপনার মনে করেন যে কাঁচা মরিচ ছিল আপনার হলে 85 থেকে 80 টাকা, সেই মরিচ হচ্ছে 110 টাকা। আপনার খরার কারণে সব কিছুই জমি কম, এই জন্য সবকিছু জিনিসের দাম বেশি।
ধন্যবাদ আপনাকে। ইরশাদ, আপনি শুনছিলেন একজন ব্যবসায়ী প্রান্তিক, তিনি কিন্তু বিক্রেতা, তিনি যেটি জানাচ্ছিলেন যে তীব্র যে খরা গেল, এখন কিন্তু আবহাওয়া অনুকূলে থাকলেও সেই খরার যে প্রভাব তা কিন্তু এখনো কিন্তু কৃষকরা গুনছে, এবং পাইকারি যে ব্যবসায়ীরা তারা কিন্তু এখনো এই মহাস্থানাতে আসছেন কেনাকাটার উদ্দেশ্যে। তবে সবজির যে একটু কম রয়েছে, সবজির যে আমদানি কম, তার প্রভাব কিন্তু তাদের উপরেও পড়ছে, এবং বেশি দামে সবজি এই হাট থেকে কিনে নিয়ে যে তাদেরকেও কিন্তু আরো এর সাথে পরিবহন খরচ থেকে শুরু করে শ্রমিক খরচ এবং তাদের বিভিন্ন খরচ যুক্ত করার পরে এই সবজির কেজিতে কিন্তু বেড়ে যায় আরো 5 থেকে 10 টাকা কেজি, এবং খুচরা পর্যায়ে এই 30 টাকার পটলে কিন্তু হয়ে যায় 45 টাকা। তবে ইরশাদ, আমি এর সাথে আর একটি বিষয় একটু যুক্ত করে দিতে চাই যে এই হাটে আজকে যে অব্যবস্থাপনা রয়েছে সেগুলো কিন্তু সমাধানের দাবি জানিয়েছে কিন্তু সাধারণ ব্যবসায়ীরা। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সঞ্জু রায়। রংপুর শ্যামা সুন্দরী খালের 16 কিলোমিটারের মধ্যে 10 কিলোমিটার পরিষ্কার করা হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল, খাল পরিষ্কার করছে কারা, এলাকাবাসী কি বলছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে আমরা আজকে এই মুহূর্তে রয়েছে রংপুর স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে রংপুর যে শ্যামা সুন্দরী খাল রয়েছে 16 কিলোমিটার, এই খালের আজ প্রায় 10 কিলোমিটার পরিষ্কার করা হবে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে। এই উদ্যোগের আয়োজন করেছে রংপুর সিটি কর্পোরেশন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বেসরকারি যে সংস্থাটি রয়েছে সেই সংস্থাটির রংপুর, ঢাকা এবং রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার কর্মী এখানে রয়েছে, যারা এখন প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই কর্মীদের শপথ বাক্য পাঠ করানো হবে। এরপরই এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করবেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। একটু বিষয় জানিয়ে রাখি যে এই শ্যামা সুন্দরী খাল রাজা জানকী বল্লভ তিনি তার মায়ের নামে করেছিলেন, অর্থাৎ তার মা শ্যামা সুন্দরীর ম্যালেরিয়ার রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ কারণে রংপুরের মানুষ বা তৎকালীন রংপুর শহরের মানুষ যাতে এই রোগে আক্রান্ত হয়ে মারা না যায় সে কারণে কিন্তু তিনি এই খালটি সংস্কার করেছিলেন। সেই খালটি এখন কিন্তু এখন মশার ভাগাড়ে পরিণত হয়েছে। এটি এখন আজ পরিষ্কার করবেন এখানকার যারা এসেছেন একটি বেসরকারি সংস্থার কর্মীরা। এই ছিল রংপুর থেকে সর্বশেষ। রফিকুল, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে খাল খননের ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী রফিকুল ইসলাম। সাত সকালেই ঝুম বর্ষায় ভিজল রাজধানী ঢাকা। ভোর থেকে শুরু হওয়া মেঘের গর্জন ক্রমেই বাড়তে থাকে। সকাল 7টার পর থেকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপরই নামে ঝুম বৃষ্টি। রাজধানীর অনেক সড়কে লাইট জ্বালিয়ে চলতে দেখা যায় গাড়িগুলোকে। ঘন্টা খানেকের বৃষ্টিতেই তলিয়ে যায় নগরীর অনেক অলিগলি। মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া সহ অনেক স্থানে তৈরি হয় জলাবদ্ধতা। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস আদালত বন্ধ থাকলেও হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন স্কুলগামী শিক্ষার্থী, শ্রমজীবী ও বেসরকারি চাকরিজীবীরা। যারা কাজে বের হয়েছেন পানিতে ভিজে গেছেন। মিরপুর খামারবাড়ি সহ বিভিন্ন এলাকায় দেখা যায় হাঁটু পানি। বিশেষ করে বিপত্তিতে পড়ে স্কুলগামী শিক্ষার্থীরা। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ সহ 6 বিভাগে আজ বৃষ্টি হবে। কোথাও কোথাও ঝড়ো হাওয়া ও দমকা বাতাস সহ বজ্র সহ শিলাবৃষ্টির পূর্বাভাস মিলেছে। এই বৃষ্টিপাত চলবে সোমবার পর্যন্ত। বৃষ্টির মধ্যেই ঢাকার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। রাজধানীর বৃষ্টি পরবর্তী পরিস্থিতি জানাতে এই মুহূর্তে গ্রিন রোড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি তো বেশ কয়েকটি এলাকায় ঘুরেছেন, তো বৃষ্টিতে ঢাকার কোন কোন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে আমাদেরকে জানাবেন। ইসরাত, আমি এই মুহূর্তে আছি গ্রিন রোডে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, গ্রিন রোডের যে সড়কগুলো রয়েছে সে সড়কগুলো এখন অনেকটা পানির নিচে আছে। এখানে বেশ মানে সকাল যখন 7টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির পর এখানে পানির জমাট বাঁধে এবং সেটি এক প্রকার হাঁটু সমান পানি হয় কিছু কিছু জায়গায়, তার থেকেও বেশি। আমরা দেখেছি আজকে সকাল সকাল যেসব শিক্ষা প্রতিষ্ঠান, আপনি জানেন যে আজকে 7 কলেজে যে ভর্তি পরীক্ষা সেটি চলছে এবং সকাল সকাল শিক্ষার্থীরা যখন বের হয়েছে এরকম
পানির মধ্য দিয়ে তাদেরকে বের হতে হয়েছে। এবং আমরা দেখেছি বেশ কয়েকটি গাড়িও এই পানির কারণে, জলবদ্ধতার কারণে রাস্তায় বিকল হয়ে পড়েছে। অর্থাৎ পানি যখন ভেতরে যায় তখন সেই গাড়িটি আসলে নেওয়ার মতো তাদের কোনো গতি থাকে না। এর বাইরে আমরা আরও কয়েকটি সড়ক ঘুরেছি, বিশেষ করে মিরপুর, পুরান ঢাকা সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকা, অর্থাৎ একটু বৃষ্টি হলেই পানি জমাট বেঁধে যায়। এবং প্রতি বছরে এই রাস্তাগুলো মেরামতের জন্য, অর্থাৎ সংস্কারের জন্য বড় বড় যে প্রজেক্টগুলো আছে সেগুলো নেওয়া হয়, প্রকল্প নেওয়া হয়, কিন্তু কোনোভাবেই পানির জমাট এটি আসলে বন্ধ করা সম্ভব হচ্ছে না। এখানে সকাল সকাল যারা বের হন অফিস আদালতের উদ্দেশ্যে, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মজীবীরা রয়েছেন, এই পানির কারণে আসলে তারা অনেক বেশি ভোগান্তি পোহাতে হয়। আমরা যদি একটু দেখাই, প্রত্যেকটা গাড়ি কিন্তু পানির নিচে চলে যাচ্ছে। এবং আমরা দেখেছি মিরপুরের যে সড়কগুলো রয়েছে, কালশীতে, পুরান ঢাকার লক্ষ্মীবাজার সহ যে সড়কগুলোতে পানি জমেছে, ধানমন্ডির আরও বেশ কয়েকটি সড়কে পানি জমেছে, সব জায়গায় আসলে ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। তারা বলছেন আসলে এই যে পানির যে জমাট বাঁধা, অর্থাৎ যে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে, সে জলবদ্ধতার আগেই যে ড্রেনের কাজ করা হয় সিটি কর্পোরেশন থেকে, এবং সংস্কারের সময় যে কাজগুলো করা হয়, সে কাজগুলো পরিপূর্ণ না করার কারণে আসলে এরকম জলবদ্ধতার সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। এবং তাদের প্রত্যেক বছরেই যে প্রত্যেক বছর বিশেষ করে যে বৃষ্টির সময়, যখন বৃষ্টি শুরু হয়, এই বৃষ্টি শুরুর ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু সড়কগুলোতে প্রচুর পরিমাণ পানি জমাট বাঁধে। এবং এই পানি জমাট বাঁধার কারণে যারা বিশেষ করে স্কুল কলেজে যেসব শিক্ষার্থীরা রয়েছে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যেমন আজকে 7 কলেজের পরীক্ষা চলছে, সে পরীক্ষার দেওয়ার জন্য যেসব শিক্ষার্থীরা যাচ্ছে সেসব কিন্তু পানির মধ্য দিয়ে তারা কিন্তু হেঁটে যাচ্ছে। আমরা যদি একটু দেখাই, যে শিক্ষার্থীরা বের হয়েছে, হাতে কিন্তু তাদের যে ফাইল রয়েছে অর্থাৎ অ্যাডমিট কার্ড, সেটি কিন্তু তারা নিয়ে পানির মধ্য দিয়ে হেঁটে হেঁটে তারা পরীক্ষা হলে যাচ্ছে। তো রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে চলছে ভর্তি পরীক্ষা শুরু হবে। আমরা আসলে এখানে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, একটু কথা বলারও চেষ্টা করব যে এই যে পানি উঠে, একটু কথা বলি, এই যে পানি উঠে, পানি দিয়ে গাড়ি চালাতে খুব সমস্যা হয় না? হ্যাঁ, আমাদের গাড়ি অনেক সমস্যা হয়, গাড়ির স্টে করার জায়গায় গাড়ি ফেলাক নষ্ট হয়ে যায়, আবার অনেক সমস্যা হয়, যাত্রী ভিজা যায়, আমরা ভিজা যাই। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গায় তো পানি উঠেছে, অনেক জায়গায় পানি জমে গেছে, এখানে 3 জায়গায় পানি জমে গেছে, পানি গাড়ি তোলার জায়গা, গাড়ি বসতে নষ্ট হয়ে জায়গা, স্টার্টের সমস্যা করে, সিল্ট নষ্ট হয়ে জায়গা, অনেক সমস্যা হয়ে যায়। আমরা কথা বলছিলাম একজন গাড়ি চালকের সঙ্গে, তিনি যেমনকি জানিয়েছেন আসলে যে এখানকার তারা যখন পানি দিয়ে গাড়ি চালান তখন সেই গাড়ির চালকরা, অর্থাৎ গাড়ি কিন্তু রাস্তার মাঝখানে বন্ধ হয়ে যায়, এবং কি একই সঙ্গে তারা বলছেন যে আসলে বিভিন্ন কারণে, অর্থাৎ বিভিন্ন জায়গা যদি, যেহেতু আপনি জানেন যে রাজধানীর বিভিন্ন সড়কেই খানাখন্দক রয়েছে, সে খানাখন্দকে যখন গাড়ি পড়ে তখন আসলে পানির জন্য তারা আসলে দেখতে পান না, সেখানে গাড়ি বিকল হয়ে পড়ে, অর্থাৎ গাড়ি আর বের করা তাদের পক্ষে সম্ভব হয় না। তবে সব মিলে বলা চলে যে এই খানিক বৃষ্টিতে যে ভোগান্তিতে নগরবাসীকে পড়তে হয়, সেই ভোগান্তি নিরসনে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে প্রতি বছরে কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয় সংস্কারের কাজের জন্য। এবং সংস্কার পর সংস্কার হলেও ধানমন্ডির মতো এলাকা, যেটিকে বলা হয় গুলশান, বনানী, ধানমন্ডি, ভিআইপিরা আসলে বসবাস করে, অনেক ক্ষেত্রে এটাই বলা হয়, কিন্তু সে ধানমন্ডিতেও পানির যে জলবদ্ধতা সেটি আসলে মানুষকে ভাবিয়ে তুলছে। এবং তারা বলছেন যে সিটি কর্পোরেশন যে ড্রেনের কাজগুলো করছে, সেই ড্রেনের কাজে যদি তারা তাদের যে ড্রেনের কাজের ফলে ড্রেন সংস্কারের সময় যে বাসগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু তারা পরিপূর্ণভাবে ইউজ না করার কারণেই সেখানে ময়লা জমে আবার এসব পানি বের হচ্ছে। তো ইসরাত, এই ছিল আমার কাছে রাজধানীর গ্রিন রোড থেকে জলবদ্ধতার সর্বশেষ সংবাদ। আরিফ, আপনাকে ধন্যবাদ। বৃষ্টি পরবর্তী পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী আরিফ। রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী মাছ, মাংস, ডিম ও সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 100 থেকে 200 টাকা বেড়েছে মশলা পণ্যের দাম। এই মুহূর্তে রাজধানী কাউরান বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছে ফজলে আদিত্য। আজকে আমিষের বাজারের কি অবস্থা দেখছেন এবং মুরগির দাম হঠাৎ কেন বাড়লো, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি, যেমনটি বলছিলেন যে আমিষের বাজারে পণ্যের দাম সকাল থেকে রাজধানীতে
বাজারগুলোতে বৃষ্টির কারণে মূলত ক্রেতারা কম আসছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে মুরগি বিক্রি করা হচ্ছে আমিষ জাতীয় পণ্য মুরগি, সেই মুরগির দাম কিছুটা বেশি, যা গত সপ্তাহের থেকেও 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। আজকের বাজারে মুরগি বিক্রি করা হচ্ছে, যেটি ছোট সাইজের ব্রয়লার মুরগি, সে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে 220 থেকে 230 টাকার মধ্যে, এবং যেটি বড় সাইজের মুরগি রয়েছে সেটি বিক্রি করা হচ্ছে 230 থেকে 240 টাকার মধ্যে। এছাড়া রাজধানীতে বাজার কেন্দ্রিক যে সকল ক্রেতা বিক্রেতাদের সমাগম হওয়ার কথা ছিল যেরূপ, সেরকম সমাগম কিন্তু এখন পর্যন্ত পড়েনি। বেলা বাড়ার সাথে সাথে হয়তো রাজধানীর বাজারগুলোতে বেচা বিক্রি কার্যক্রম আরো বৃদ্ধি পাবে। তবে আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে বাজারে যে মুদি বাজারের পণ্যের দামও কিন্তু বেশ চড়া বলা চলে, কেননা আসন্ন যে কোরবানি ঈদকে ঘিরে যে মশলার যে দাম, সেই দামটি কিন্তু গত সপ্তাহ থেকে অথবা গত মাস থেকে কিন্তু বেশ চড়া বলা চলে। কেজিতে প্রতিটি মশলার দামই কিন্তু দেখা যাচ্ছে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আপনাকে যদি আমি একটু বলি যে এলাচের দাম যেটি হাঁকানো হচ্ছে 2800 থেকে 3000 টাকা প্রতি কেজি, দারচিনির দামও প্রায় 400 থেকে 600 টাকার মধ্যে, জিরার দাম কেজি প্রতি বিক্রি করা হচ্ছে 900 টাকা, লবঙ্গ 1800 টাকা, এবং সাদা যে গোলমরিচ রয়েছে সেই গোলমরিচের দামও বেশ চড়া বলা চলে 1200 টাকা করে বিক্রি করা হচ্ছে। এছাড়া মশলা জাতীয় পণ্যের ছাড়া যদি আমি আপনাকে একটু মুদি পণ্যগুলোর দিকে বলি, যে চিনির দাম কিন্তু সরকার যে নির্ধারিত মূল্য 140 টাকা সেটিতে বিক্রি করা হচ্ছে। আটা বিক্রি করা হচ্ছে আপনার কেজি প্রতি 140 টাকা পর্যন্ত, এবং তেল বিক্রি করা হচ্ছে 800 টাকা, যে 5 লিটারের তেল রয়েছে সেই 800 টাকা তেল বিক্রি করা হচ্ছে। তবে বিক্রেতাদের সাথে আমরা সকাল থেকে যুক্ত হওয়ার চেষ্টা করেছি, বিক্রেতারা আসছেন তবে খুবই স্বল্প পরিসরে। হয়তো বেলা বাড়ার সাথে সাথে আমরা বিক্রেতাদের সাথে আরো জানতে পারবো যে দ্রব্যমূল্য এখন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে অথবা যে দ্রব্যমূল্য বিক্রি করা হচ্ছে সেটি কতটুকু সহনীয়। তবে বিক্রেতারা আমাদের বলছেন যে যোগান এবং খরচের উপর ডিপেন্ড করেই মূলত তাদের দ্রব্যের মূল্য হাঁকানো হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। কারওয়ান বাজার থেকে সেখানকার বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী ফজলে আদিত্য। সংবাদ সকালে আরো থাকছে। রাফাতে ইসরায়েলি বর্বরতা চলছে, ফিলিস্তিনিকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার প্রস্তাব পাশ, বিপক্ষে যুক্তরাষ্ট্র সহ 9 দেশ। নড়াইলে এবার ফিল্মি কায়দায় হত্যা করা হয়েছে লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শিকদার মোস্তফা কামালকে। প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার রাত 8টার দিকে লোহাগড়া থেকে নিজ বাড়ি মঙ্গলহাটায় যাচ্ছিলেন তিনি। এ সময় কুন্দুশি মঙ্গলহাটা সড়কে তার মোটর সাইকেল থামিয়ে প্রকাশ্যে গুলি ছোড়ে প্রতিপক্ষের লোকজন। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণের পরামর্শ দেয়। ঢাকায় আনার পথে পদ্মা সেতুতে ওঠার আগে রাত 10:30টার দিকে গোলাম মোস্তফার মৃত্যু হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা ও মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত 2:05 দিকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে মারা যান প্রবীণ এই রাজনীতিক ও লেখক। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা হায়দার আকবর খান রনো একাধিক বইয়ের লেখক ছিলেন। পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন তিনি। পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় মরদেহ সোমবার পর্যন্ত হাসপাতালের মর্গে রাখা হবে। স্বজনরা দেশে ফিরে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে তার মরদেহ। এরপর বাবা মায়ের কবরের পাশে বনানী কবরস্থানে দাফন করা হবে রনোকে। দেখছেন সংবাদ সকাল।